हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ সংক্রান্ত মামলার ব্যাপারে। অর্থাৎ তোমরা সকলে জানো যে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ফাইনাল রেজাল্টের অপেক্ষা। এবং আমাদের রাজ্যের যেহেতু এখনও পর্যন্ত যে পুলিশ নিয়োগের পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, কারণ ভোট প্রক্রিয়ার আগে প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু ইডাব্লিউএস কেস সংক্রান্ত কলকাতা হাইকোর্টে মামলা চলার জন্য এখনও পর্যন্ত এই যে ফাইনাল রেজাল্ট সেটা প্রকাশিত হয়নি। তো যেহেতু ভোট পার হয়ে গেছে, তাহলে অনেকেরই প্রশ্ন জাগছে কি আদৌ এই যে পুলিশ রিক্রুটমেন্টের যে ফাইনাল রেজাল্ট সেটা কি এই মাসে প্রকাশিত হবে কি হবে না, বা ইডাব্লিউএস কেস সেটাতে কতটা গুরুত্বপূর্ণ রয়েছে, মামলা কি আবারও পিছিয়ে গেল, ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে বা কী কী বাধা আসছে, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলসভাবে আলোচনা করব। কেসের পরবর্তী শুনানি কবে, একদম ডিটেলস আলোচনা করা হবে ভিডিওর মধ্যে দিয়ে। তো সকলে ভিডিওর সাথে যুক্ত থাকো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক কী কী আপডেট উঠে আসছে। তো দেখো, তোমরা সকলে জানো যে এই যে ইডাব্লিউএস কেস সংক্রান্ত মামলা সম্প্রতি এর আগে যেটা মামলাটা শুনানি হয়েছিল সেটা হচ্ছে গত 21 তারিখে, অর্থাৎ 21শে এপ্রিল। তারপর যেহেতু ভোট প্রক্রিয়া এবং ভোট প্রক্রিয়ার পরবর্তী ক্ষেত্রে কোনোভাবেই এই ইডাব্লিউএস কেস সংক্রান্ত যে মামলা সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে ওঠেনি, এবং নানান তথ্য উঠে আসছে যে এই মাসে রেজাল্ট প্রকাশিত হবে কি হবে না, অনেকেরই মনে সন্দেহ জাগছে। তো প্রথমত আমরা যে কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট সেখান থেকে আমরা যে কেস, সেই কেস আপডেটটা তোমাদের সামনে প্রথমে দেখাই, যেটা 21 তারিখে অর্ডার কপি দিয়েছিল। মামলাটা হচ্ছে সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। তো এখানে এর আগে যে 21 তারিখে শুনানি হয় সেখানে কিন্তু বিচারপতি সম্পূর্ণভাবে জানার চেষ্টা করে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কীভাবে ইডাব্লিউএস সার্টিফিকেট সেটাকে যাচাই করেছে, এবং সেখানে ইডাব্লিউএস যে সার্টিফিকেট যার ফাইন্যান্সিয়াল ইয়ার এবং যে ভ্যালিড ইয়ার সেটাতে কোন যে নোটিফিকেশান যেটা ছিল সেই ভিত্তিতে নিয়েছে, নাকি অন্যভাবেও কোনো সার্টিফিকেট পরবর্তী ক্ষেত্রেও নিয়েছে। তো তার আগে বলে রাখি যে ডাব্লিউবিপি যখন নিয়োগ প্রক্রিয়ার যে নোটিফিকেশান পাবলিশ হয় সেখানে কিন্তু ইডাব্লিউএস ব্যাপারে বলা রয়েছিল যে ভ্যালিড ইয়ার বা ফাইন্যান্সিয়ালের ব্যাপারে সেখানে হচ্ছে যে 2022-এর অনওয়ার্ডস দেওয়া ছিল, অর্থাৎ কোনো ডিটেলসভাবে সেই নোটিফিকেশানের মধ্যে বলা হয়েছিল না। তো সেক্ষেত্রে কোর্টের তরফ থেকে জানতে চেয়েছিল যে 2022-24-এর সার্টিফিকেট কতজনকে গ্রহণ করা হয়েছে, এবং 23-24 যে সার্টিফিকেট আফটার সেটাতে কতজনকে গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য কিন্তু জানতে চাওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যাপারে কোনোভাবেই বোর্ডের তরফ থেকে বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কোনোভাবেই সেটা নিয়ে ডিটেলস তথ্য দেয়নি গত 21 তারিখে, এবং সেই তথ্যটাই জানার চেষ্টা করা হয়েছে পরবর্তী শুনানিতে। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন জাগছে, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি আজকেই, যারা দেখোনি ভিডিওটা অবশ্যই দেখবে, যে কলকাতা হাইকোর্টে কিন্তু এই সময় যেহেতু নতুন সরকার আসছে সেক্ষেত্রে অনেক কিছু রদবদল ঘটবে, যেখানে উকিলদের বা অ্যাডভোকেটদের যে প্যানেল সেই প্যানেলের পরিবর্তন ঘটবে, কোন কোন প্যানেলের মধ্যে দিয়ে কারা কোন কোন মামলাগুলো দেখবে, বা নতুন রাজ্য সরকার যেখানে গঠিত হচ্ছে সেখানে কি মামলাগুলোর পরিস্থিতি রয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখার একটা বিষয় রয়েছে। এবং যার জন্য একটা দীর্ঘ সময় বলতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, কারণ প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আগের যে সরকার সেই ক্ষেত্রে কেসটি হয়েছিল, এবং সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু আগের সরকারের জন্য ছিল সেই মুহূর্তে যেহেতু নোটিফিকেশান এসেছিল। প্রশ্ন জাগছে অনেকের এই যে তাহলে কি এই নিয়োগ প্রক্রিয়া পুরো বাতিল হবে, সেটা কিন্তু নয়। নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে না, তবে নতুন সরকার এই সমস্ত বিষয়গুলো দেখবে যে কেসটা কী কারণ হয়ে আছে, এবং এই পুলিশ যে রিক্রুটমেন্ট যে প্রসেস চলছিল সেখানে কোন কোন বাধাগুলো আসতে চলেছে সেই ডিটেলসগুলো খতিয়ে দেখার চেষ্টা করবে প্রথমত। তো তোমাদের সামনে আমি তার আগে একটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এই যে মামলাটা এটা কিন্তু যে অমৃতা সিনহা ম্যামের ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হয়, এবং সমস্ত যে পার্টিসকে তাদের যে কপি, সে কপি কিন্তু অর্ডার কপি যেটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু ওয়েবসাইটে কিন্তু জমা করতে বলা হয়েছে, এবং সমস্ত তথ্যগুলো পরবর্তী শুনানিতে অ্যাডভোকেটদের সহিত এই যে কপিগুলো সেগুলো জমা করতেও বলা হয়েছে। তো একটা সংবাদ মাধ্যমে একটা যে রিপোর্ট এসেছে সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরি, তাহলে বিষয়টা বুঝতে পারবে যে কী হয়েছে, এবং এটা নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি। একটু তথ্যটা জানো তাহলে সঠিক তথ্যটা বুঝতে পারবে যে কী হচ্ছে।
তো এই মুহূর্তে আদালত যে কোনো রাজ্য সরকারে বলা হয়েছে প্রথমেই যে রাজ্যের পক্ষে বা বিপক্ষে কোনো রায় না দেওয়ার আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের চলা যে সমস্ত কেসগুলো রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে এই যে ডাব্লিউপির ইডাব্লিউএস কেস, তাছাড়া রয়েছে যে ডিএ মামলা সংক্রান্ত একটা রোপা 2019 অর্থাৎ 2019-এর রোপা মামলার বিষয়ে, বা প্রাইমারি রিক্রুটমেন্টের সংক্রান্ত বিভিন্ন কেস একটার পর একটা যেগুলো কলকাতা হাইকোর্টে চলছে, বা আরও অন্যান্য কেস। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সমস্ত কেসগুলো এই মুহূর্তে কোনো পক্ষে বিপক্ষে যাতে কোনোভাবে রায় না দেওয়া হয় সেই আবেদন করা হয়েছে হাইকোর্টে। তো কী কী বলা হয়েছে না, বলা হচ্ছে না এই মুহূর্তে আদালত যেন রাজ্য সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো মামলার রায়দান না করে। কারণ কি না, এখানে বলা হচ্ছে যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই আবেদন জানালেন বিজেপি সংগঠনের আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, আমরা সকলে এটা নিয়ে অবগত। তো এখানে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারি প্যানেলভুক্ত যে আইনজীবীদের সেখানে পরিবর্তন করা হবে। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না যে যখনই একটা সরকার পরিবর্তন হবে সেক্ষেত্রে যে আগের যে আইনজীবীদের যে প্যানেল ছিল সেই প্যানেলে কিন্তু পরবর্তী নতুন সরকার এলে সেক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটে। তো এক্ষেত্রে সোমবার রাজ্যে নির্বাচনী ফল ঘোষণার পর মঙ্গলবারই কিন্তু বিষয়টি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। এবং এই নিয়ে রাজ্যে যিনি অ্যাডভোকেট রয়েছেন সুস্মিতা ম্যাডাম, তিনি কিন্তু এটা নিয়ে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে কোনো পক্ষে বিপক্ষে এই মুহূর্তে রায় না দেওয়া হয়। তো তার বক্তব্য যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক পরিবর্তন ঘটতে চলেছে, ফলে বিগত সরকারের তালিকাভুক্ত আইনজীবীদের পরিবর্তন হবে। নতুন সরকারি আইনজীবীদের তালিকা তৈরি করতে সপ্তাহ 3 সময় প্রয়োজন লাগবে। অর্থাৎ যেহেতু নতুন যে আইনজীবীদের প্যানেল সেটা কিন্তু তৈরি হবে, আর এই সময়টার জন্য যে লাগবে সেটা হচ্ছে 3 সপ্তাহ মতন প্রয়োজন রয়েছে, এবং এটা নিয়ে কিন্তু আর্জি জানা হয়েছে কলকাতা হাইকোর্টে। তাই আদালতের কাছে আবেদন, এই মুহূর্তে আদালত যেন রাজ্য সরকারের পক্ষে বিপক্ষে কোনো মামলার রায়দান না করে একদম সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো মামলা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মামলা এই ডাব্লিউপি যে ইডাব্লিউএস কেস সংক্রান্ত যে মামলাটা সেটা নিয়ে। পাশাপাশি রাজ্য সরকারের সংযুক্ত মামলাগুলি যেন বিচারাধীন রাখা হয়। প্রধান বিচারপতি সুজয় পাল আবেদন বিবেচনা করার জন্য আশ্বাসও দিয়েছেন। তো এখান থেকে এই তথ্যগুলো উঠে আসছে যে যে কোনো মামলায় চলুক, সেটা রাজ্য সরকারের আদার্স কোনো মামলা বা নিয়োগ সংক্রান্ত কোনো মামলা, যে কোনো মামলায় কিন্তু এই মুহূর্তে যাতে কোনোভাবেই পক্ষে বা বিপক্ষে কোনো যাতে রায়দান না দেওয়া হয় সেই তথ্য জানার চেষ্টা করেছি। কারণ এখানে রাজ্য সরকার বা পুলিশের যে আইনজীবী রয়েছেন বা পুলিশ বোর্ডের যে আইনজীবী, ওনাকেও তথ্য পেশ করতে হবে, এবং এই সমস্ত প্যানেল প্রকাশিত হবে সরকারের তরফ থেকে। অর্থাৎ নতুন যে সরকার, সেই সরকারই তৈরি করে দেবে যে আইনজীবীদের প্যানেল, আর এই প্যানেল তৈরি করার জন্য সপ্তাহ 3 কিন্তু সময় চাওয়া হয়েছে। কিন্তু একটা বিষয় খুবই তাৎপর্যপূর্ণ বিষয়, যেটা না জানালেই নয়, যে গত 21 তারিখে ডাব্লিউপি ইডাব্লিউএস সংক্রান্ত মামলা শুনানি হওয়ার পর যে নেক্সট ডেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজারেন্ট মোশন, যেটা 18/5/2026, অর্থাৎ আগামী 18ই মে এই মামলার শুনানি হওয়ার একটা ডেট কিন্তু দেওয়া হয়েছে। এটা কিন্তু অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের ডিভিশন বেঞ্চে চলছে মামলাটি, সেখানে বলা হয়েছে 21 তারিখে শুনানি হওয়ার পর। তো এখন প্রশ্ন জাগছে, যেহেতু রাজ্য সরকার 3 সপ্তাহ সময় চেয়েছে, এবং 3 সপ্তাহ বলতে 21 দিন, এবং 21 দিন যদি হয় তাহলে এই গত 2 দিন আগে কিন্তু মঙ্গলবারে এটা নিয়ে আবেদন বা আর্জি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের অজয় পাল মহাশয়ের বেঞ্চে। তো এখন 21 দিন যদি সময় লাগে তাহলে মোটামুটি প্রায় এখন 20 দিন, তাহলে এই 18 তারিখে, আজ যেহেতু 7 তারিখ, প্রায় এখনও বলা চলে, যেহেতু এখনও পর্যন্ত বোর্ড গঠন হয়নি, বোর্ড গঠন হবে, তারপর কিন্তু এই প্যানেল গঠন হবে উকিলদের বা যে অ্যাডভোকেটরা রয়েছেন ওনাদের প্যানেল গঠন হবে। তো এই ক্ষেত্রে 9 তারিখের পর থেকে যদি প্যানেল গঠন হয় তাহলে আরও প্রায় 21 দিন, অর্থাৎ বলা চলে এই মাসটা পুরোপুরি যাবে, অর্থাৎ 30, অর্থাৎ মে মাসটা পুরোপুরি কিন্তু যাবে। তারপর কিন্তু যে কোনো রাজ্যের যে মামলাগুলো চলছে সেগুলো কিন্তু রায়গুলো সেগুলো কিন্তু দেওয়া হবে। তাহলে এক্ষেত্রে একটা তথ্য পরিষ্কার যে ডাব্লিউপি যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, অনেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গাতে তোমরা হয়তো দেখবে যে রেজাল্ট প্রকাশিত হবে কয়েকদিনের মধ্যেই বা রেজাল্ট আসছে। এই তথ্যগুলো কেউ কান দেবে না, কারণ অনেকেই এটা নিয়ে একটা মানে যে মানসিকভাবে কিন্তু অবসাদগ্রস্ত হয়ে পড়ছে যে তাহলে রেজাল্ট কি পাবলিশ হবে কি হবে না। তো বলা চলে যে এই মাসটা পুরোপুরি লাগবে, তারপর কিন্তু প্রত্যেকটি মামলা শুনানি হবে, এবং এই যে ডাব্লিউপি যে ইডাব্লিউএস কেস মামলা সেটাও কিন্তু তারপর শুনানি
জোর কদমে চলবে এবং একটা কনক্লুশনে আসার চেষ্টা করবে, কারণ এর ফাইনাল রেজাল্ট অবশ্যই প্রকাশিত হবে। যারা পাস করে আছো ভালো নাম্বার নিয়ে অবশ্যই তোমরা নিশ্চিন্তে থাকো, নিয়োগ কমপ্লিট হবে, কোনোভাবেই নিয়োগ যে বাতিল সেটা কিন্তু হবে না, প্যানেল বাতিল বা নিয়োগ বাতিল এ সমস্ত কিচ্ছু ঘটবে না। তো সকলে কিন্তু একদম নিশ্চিন্তে থাকো, হয়তো সময় লাগবে কিন্তু অবশ্যই রেজাল্ট প্রকাশিত হবে। তো এই তথ্যটি তোমাদের সামনে শেয়ার করার ছিল, যে অনেকেই হয়তো কমেন্ট করছো আমাকে, কারণ এই ভিডিওটা দেওয়ার পরে যে তাহলে কি কোনো রেজাল্টে কি প্রকাশিত হবে না বা কোনো কেসে কি হবে না, কনক্লুশন আসবে না? অবশ্যই আসবে, কিন্তু একটা সময় চাওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে কলকাতা হাইকোর্টে, যার আর্জিও জানানো হয়েছে, যেটা তথ্য তোমাদের সামনে আমি শেয়ার করলাম। এবং অবশ্যই এই যে কেসটি চলছে সেটার কিন্তু আপডেট পরবর্তী, আমার যতদূর মনে হচ্ছে 18 তারিখও শুনানি হবে না, এর শুনানির যে পরবর্তী ডেট অবশ্যই মের শেষ হয়ে জুন মাসে শুরু হতে পারে, এবং আশা করছি জুনের শেষ দিকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত, ডাব্লিউপি যে রয়েছে সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য যেটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে এই ধরনের আপডেট পাওয়ার জন্য বা কেস নিউজ আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।